এনিমের নাম হচ্ছে হানা কিমি। এই এনিমের প্রথম এপিসোডের শুরুতে আমরা একটি মেয়েকে তার চুল কেটে ছোট করতে দেখি। এই মেয়েটা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এটা করতে চাচ্ছ? আমার বিশ্বাসই হচ্ছে না তুমি একা একাই জাপান চলে যাচ্ছ, যেখানে তোমার একটা জাপানি স্কুলে ট্রান্সফার হয়ে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি মেয়েটা জাপানে দৌড়াতে দৌড়াতে তার স্কুলের দিকে যাচ্ছিল আর বলছিল স্কুলের প্রথম দিনেই দেরি করে যাওয়াটা খুবই খারাপ একটা বিষয়। সে স্কুলের ভিতরে এসে তার ক্লাসরুমের দিকে যাওয়ার সময় একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটা বলে, তোমাকে দেখে তো একটা মেয়ে মনে হচ্ছে। এটা শুনে মেয়েটা ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে তার ক্লাসে চলে আসে আর ক্লাসের টিচারকে বলে, আমি হচ্ছি নতুন ট্রান্সফার স্টুডেন্ট, আমার নাম হচ্ছে আশিয়া মিজাকি। আমার ফ্লাইট লেট হয়ে যাওয়ার কারণে আমি ক্লাসে আসতে দেরি করেছি। এরকম ভুল আর কখনোই হবে না। তখন টিচার ক্লাসের সবার সাথে আশিয়াকে পরিচয় করিয়ে দেয় আর বলে, আশিয়া হচ্ছে আমাদের স্কুলের নতুন ট্রান্সফার স্টুডেন্ট। সে আমেরিকা থেকে জাপানে এসেছে, তাই স্বাভাবিক আশিয়া এখানকার নিয়মকানুন সম্পর্কে অনেক কিছুই জানে না। তাই তোমরা আশিয়াকে সাহায্য করবে। এটা শুনে ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায়। তখন একটু আগে যার সাথে আশিয়ার ধাক্কা লেগেছিল ওই ছেলেটা আশিয়ার ব্যাগ তাকে ফিরিয়ে দেয়। তখন আশিয়া ছেলেটাকে দেখে একটু লজ্জা পেয়ে যায় আর বলে, এই ছেলেটার নাম তো ইজুমি। আশিয়া আর ইজুমি তারা এক ক্লাসেই পড়াশোনা করে। তখন আশিয়া মনে মনে ভাবছিল, আমি এত দূরে যেই ছেলেটার জন্য এসেছি ওই ছেলেটা আর আমি একই ক্লাসে পড়াশোনা করি। আমি খুবই ভাগ্যবান একটা মেয়ে। আশিয়া উঠে ইজুমির কাছে যেয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার ফ্রেন্ড হবে? এটা শুনে ক্লাসের সবাই একদম অবাক হয়ে যায়। আশিয়া বলে, কি হয়েছে? আমি কি কিছু ভুল বলেছি? ইজুমি বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ওইরকম টাইপের ছেলে না। এটা বলে ইজুমি চলে যায়। আশিয়া বলে, দাঁড়াও, আমার কথা শুনে যাও। আশিয়া মনে মনে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে প্রথম দিনেই আমি এরকম একটা ঝামেলা করে ফেলেছি, কিন্তু তবুও আমি হার মানতে পারবো না, কারণ আমি ইজুমির জন্যই 7 সমুদ্র পাড়ি দিয়ে এখানে এসেছি। এটা ভেবে সে মুচকে মুচকে হাসছিল। তখন আশিয়াকে হাসতে দেখে সবাই তাকে অনেক আজব মনে করতে শুরু করে। এই হলুদ চুলওয়ালা ছেলেটা এসে আশিয়াকে বলে, তুমি অনেক মজার একটা ছেলে। আমি স্কুলের প্রথম দিনেই কাউকেই কখনো কারোর সাথে এভাবে কথা বলতে দেখিনি। আশিয়া বলে, তুমি ভুল মনে করছো, আমি তো শুধু ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভবত ও এখন আমাকে ঘৃণা করবে। ছেলেটা বলে, না না, ও শুধু তোমার সাথে মজা নিচ্ছে। ছেলেটা বলে, আমার নাম হচ্ছে শুইচি নাকাতসু। ওসাকা হাই স্কুলের আমার থেকে ফাস্ট আর ফিট আর কেউই নেই। আমাকে সবাই ফুটবল টিমের জাবাজ ও শক্তিশালী সিংহ বলে থাকে। তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। তারপরে আমরা দেখি স্কুল ছুটি হলে নাকাতসু আশিয়াকে তাদের হোস্টেলে নিয়ে যেতে থাকে আর বলে, আমরা দুইজনই একই হোস্টেলে রয়েছি। আশিয়া জিজ্ঞাসা করে, এখানে কি 3টা হোস্টেল রয়েছে? নাকাতসু বলে, হ্যাঁ, এখানে অনেক ছেলেরাই অনেক রকম স্কলারশিপ নিয়ে আসে। যেমন আমার অ্যাডমিশন এখানে ফুটবল স্কলারশিপের বেসিসে হয়েছে। তবে তোমার অ্যাডমিশন কিভাবে হয়েছে? আশিয়া বলে, আমার কাছে তো কোনো স্কলারশিপই নেই। নাকাতসু বলে, কোনো সমস্যা নেই, তবে স্কুলের সবাই বলাবলি করছে যে তুমি নাকি বিদেশ থেকে এসেছো। তো তুমি আমাকে একটা কথা বলো, বাহিরের দেশের ছেলেরা কি খুব সহজেই গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে? আশিয়া বলে, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। নাকাতসু বলে, আমি যে কি বলতে চাচ্ছি এটা তুমি অনেক ভালোভাবেই জানো। আশিয়া বলে, ওইরকম কিছু না, সব জায়গাতেই সবার ভিন্ন ভিন্ন রকম পছন্দ থাকে। তখন সেখানে এই স্কুলের ডাক্তার চলে আসে, তার নাম হচ্ছে ওমেদা। সে এসে নাকাতসুকে এভাবে লাথি মেরে বলে, তুমি নতুন স্টুডেন্টকে এভাবে বিরক্ত করছো কেন? ওমেদা আশিয়াকে বলে, আমি শুনেছিলাম যে আমেরিকা থেকে আমাদের স্কুলে একজন নতুন স্টুডেন্ট এসেছে। তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আমি হচ্ছি এই স্কুলের ডাক্তার, তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে আসতে পারো। যাই হোক, তারপর যখন তারা হোস্টেলে আসে তখন আশিয়া জানতে পারে যে ইজুমি আর সে একই রুমে থাকবে। নাকাতসু বলে, ইজুমি অনেক সময় ধরে এই রুমে একাই থাকতো, কিন্তু এখন তাকে রুম শেয়ার করতে হবে এটা ভেবে সে কান্না করছিল। সে রুম শেয়ার করাটাকে একদমই পছন্দ করে না। এটা শুনে আশিয়া অনেক অবাক হয়ে যায় আর বলে, আমি জানতাম যে সবাই এখানে হোস্টেলে থাকে, কিন্তু আমি মনে করেছিলাম যে এখানে সবার আলাদা আলাদা ব্যক্তিগত রুম রয়েছে। নাকাতসু বলে, আমি বুঝতে পেরেছি,
যখন আমিও এখানে প্রথম এসেছিলাম তখন আমারও এরকমই মনে হয়েছিল, তবে এটা কোনো বড় ব্যাপার না, খুব শীঘ্রই তোমার এগুলোর অভ্যাস হয়ে যাবে। তখন সেখানে ভূতের মতো করে এই ছেলেটা চলে আসে। নাকাটসু হঠাৎ করে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। নাকাটসু আশিয়াকে বলে, এ হচ্ছে আমার রুমমেট, এর নাম হচ্ছে কায়াশিমা। কায়াশিমা বলে, তোমার নাম আশিয়া তাই না? আমরা দুইজন একই ক্লাসে পড়াশোনা করি। যাই হোক, তখন কায়াশিমা আশিয়ার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে থেকে তাদের রুমে চলে যায়। আর নাকাটসু আশিয়াকে স্কুলটা ঘুরে ঘুরে দেখাতে থাকে আর বলে, আমাদের রুম নাম্বার হচ্ছে 203। তোমার যখন তখন যে কোনো প্রয়োজনে তুমি নির্দ্বিধায় আমাদের রুমে আসতে পারো। তখন সেখানে একটা কুকুর এসে আশিয়ার সাথে ভালোবাসা বিতরণ করতে থাকে। কুকুরটার নাম হচ্ছে ইউজিরো। এই লোকটা ইউজিরোকে সেখান থেকে নিয়ে গেলে নাকাটসু বলে, এই বিষয়টা আমার অনেক আজব লাগলো, কারণ ইউজিরো এই সমস্ত কাজ শুধুমাত্র মেয়েদের সাথে করে। এমনিতেও তোমার চেহারা দেখে যে কেউ বলে দেবে যে তুমি একদম মেয়েদের মতো দেখতে। এগুলো শুনে আশিয়া অনেক ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি যে একটা মেয়ে, এটা কি আবার ও জেনে গেল নাকি? নাকাটসু বলে, যাই হোক, ও তো শুধুমাত্র একটা কুকুর, ও এরকম ভুল অবশ্যই করতে পারে। মানে তোমার যদি ব্রেস্ট থাকতো তাহলে তোমাকে দেখতে পুরোই একটা মেয়ের মতো লাগতো। নাকাটসুর এরকম কাজকামের জন্য আশিয়া অনেক লজ্জা পেয়ে যায়। তারপর ঘোরাঘুরি শেষ করে আশিয়া যখন সন্ধ্যাবেলা তাদের রুমের ভিতরে আসে তখন সে ইজুমিকে এখানে বই পড়তে দেখতে পায়। আশিয়া বলে, তুমি কেমন আছো? আসলে আজকে সকালে স্কুলে আমি যেটা করেছিলাম ওইটা আমি ভুলবশত করে ফেলেছিলাম। আমি শুধু তোমার একজন ভালো বন্ধু হতে চেয়েছিলাম। আমি সবসময় তোমাকে একজন হাই জাম্পার রূপে অনেক পছন্দ করেছি। ইজুমি বলে, তার মানে এজন্যই তুমি আমার নাম জানতে তাই না? আশিয়া বলে, হ্যাঁ, আর আমি শুনেছি যে তুমি এখানে একজন নর্মাল স্টুডেন্টের মতোই। ইজুমি বলে, এটার কারণ হচ্ছে আমি এখন হাই জাম্প করা ছেড়ে দিয়েছি। এটা শুনে আশিয়া একদম অবাক হয়ে যায় আর উত্তেজিত হয়ে তাকে এভাবে ধরে বলতে থাকে, তুমি এরকমটা কেন করেছো? ইজুমি বলে, তোমাকে এটার কারণ বলাটা আমি জরুরি মনে করছি না, আর তুমি আমার শরীর থেকে তোমার হাত সরাও। এটা বলে সে রুম থেকে বাহিরে চলে যায়। আশিয়া মনে মনে বলতে থাকে, এরকমটা হতে পারে না, আমি ইজুমির জন্যই এত দূর থেকে এখানে এসেছি, সে এরকমটা কিভাবে করতে পারে? তারপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। আশিয়া তার রুমের সবকিছুকে সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে। সে যখন ডিনার করার জন্য রুম থেকে বাহিরে আসে তখন তার সাথে নানবা মিনামি নামক এই ছেলেটার সাথে দেখা হয়ে যায়। মিনামি বলে, আমি তোমাকে এখানে হ্যালো বলতে আর আমাদের হোস্টেলের সমস্ত নিয়ম কানুনগুলো বোঝাতে এসেছি। আশিয়া বলে, হ্যাঁ ঠিক আছে। মিনামি বলে, আমি তোমাকে বলতে চাই তোমাদের রুমে রাতের বেলা গোসল করাটা একেবারেই নিষেধ, আর আমাদের ডিনার করার টাইম হচ্ছে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। তুমি যদি দেরি করো তাহলে তোমাকে খালি পেটেই ঘুমাতে হবে। তখন একটা ছেলে আশিয়াকে ধাক্কা মেরে তাকে বলে, আমি তোমাকে আমার জায়গাটা কখনোই নিতে দিব না। এটা বলে সে চলে যায়। তখন আশিয়া দেখতে পায় এখানকার সবাই তাকে এই স্কুলের নতুন আইডল বানিয়ে দিয়েছে। আর যেই ছেলেটা তাকে ধাক্কা মেরে গেল ওই ছেলেটা আগের আইডল ছিল। মিনামি বলে, তুমি চিন্তা করো না, এই ছেলেরা তোমার ক্ষতি করতে চায় না, তাদের আসলে কোনো কাজ নেই, সেজন্যই তারা এরকম উল্টাপাল্টা কাজ করে। তোমার উচিত এইসব কিছুকে ইগনোর করা। যাই হোক, তখন সেখানে নাকাটসু এসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আর আমি একসাথে ডিনার করব, কিন্তু আমি তোমাকে কোথাও খুঁজেই পাচ্ছিলাম না। সেই সময় মিনামি সেখান থেকে চলে যায়। নাকাটসু জিজ্ঞাসা করে, ও তোমার সাথে কি কথা বলছিল? আশিয়া বলে, তেমন কিছু না, সে আমাকে এখানকার নিয়ম কানুন সম্পর্কে বলছিল। তখন নাকাটসু আর আশিয়া যখন ডিনার করতে যাচ্ছিল তখন আশিয়া কিছু একটা দেখে বাহিরে চলে আসে আর এখানে গাছের নিচে ইজুমিকে ঘুমিয়ে থাকতে দেখে। আশিয়া মনে মনে বলে, দেখে মনে হচ্ছে সে তো এখানে অনেক আরামে ঘুমাচ্ছে। সে যখন ইজুমির দিকে মন দিয়ে তাকিয়েছিল তখন সেখানে ওই কুকুরটা অর্থাৎ ইউজিরো চলে আসে। আশিয়া একটা বল দূরে ছুঁড়ে মারলে ইউজিরো ওই বলটা ধরতে চলে যায় আর সে ইজুমির কাছে এভাবে বসে পড়ে আর ইজুমির গালটাকে টাচ করে বলে, আমার তোমাকে হাই জাম্প করতে দেখে অনেক ভালো লাগতো, কিন্তু তুমি এটা ছেড়ে দিয়েছো, গাধা একটা। তখন ইজুমি ঘুমাতে ঘুমাতে তার মাথা আশিয়ার কাঁধের উপরে চলে আসে। তখন সেখানে ইউজিরো এসে তাকে ধাক্কা মারলে ইজুমি আশিয়ার উপরে এভাবে পড়ে যায় আর ইজুমি ঘুম থেকে উঠে পড়ে। আশিয়া বলে, এখানে আমার কোনো দোষ নেই,
ইউজিরো তোমাকে ঘুম থেকে উঠিয়েছে। ইজুমি বলে, আগে তুমি আমাকে এটা বলো যে তুমি এখানে কি করছো। আশিয়া বলে, আমি তোমাকে এখানেই রেখে যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে এখানে ঠান্ডা বাতাসের মধ্যে ঘুমালে তোমার ঠান্ডা লেগে যাবে, আর শেষ পর্যন্ত সমস্যা তো আমারই হবে, কারণ আমরা রুমমেটস। আমি তোমাকে ওঠাতেই যাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম তুমি অনেক গভীর ঘুমে ঘুমাচ্ছ, তাই তোমাকে আমার উঠাইতে মন চাচ্ছিল না। ইজুমি এভাবে মুচকি হেসে বলে, তুমি আসলেই অনেক আজব একটা ছেলে। যাই হোক, এখন আমাদের ডিনার করতে যাওয়া উচিত। সময় মতো না গেলে আমাদের খালি পেটে ঘুমাতে হবে। আশিয়া মনে মনে বলে, আমি বুঝতেই পারছি না সে হাই জাম্প করা কেন ছেড়ে দিল। পরের দৃশ্যে আমরা তাদের সবাইকে গ্রাউন্ডে দেখতে পাই। তখন আশিয়া যখন দৌড় দেয় তখন তার স্পিড দেখে টিচার একদম অবাক হয়ে যায় এবং স্কুলের সবাই বলাবলি করতে থাকে, তোমরা কি শুনেছ? স্কুলে যেই নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে সে নাকাটসুর 100 মিটারের ওই রেকর্ডটাকে ভেঙে ফেলেছে। ওইদিকে আমরা আশিয়ার সাথে এই লোকটাকে কথা বলতে দেখি। লোকটা বলে, আমার নাম হচ্ছে হায়াতো, আমি ফুটবল টিমের ক্যাপ্টেন। আমি শুনেছি তুমি নাকাটসুর 100 মিটারের ওই রেকর্ডটাকে ভেঙে ফেলেছো। তুমি কি আমাদের টিমে খেলবে? তুমি অল্প একটু ট্রেনিং করলেই আমাদের টিমে ফরওয়ার্ড পজিশনে চলে আসবে। এটা শুনে আশিয়া অবাক হয়ে যায়। তখন সেখানে আরো অনেকগুলো টিমের ক্যাপ্টেনরা এসে বলতে থাকে, তুমি ফুটবল টিমে নয় আমাদের টিমে আসো। কেউ বলতে থাকে তুমি বেসবল টিমে খেলো, আবার কেউ বলতে থাকে তুমি টেনিস টিমে খেলো, আবার কেউ বলতে থাকে তুমি বাস্কেটবল টিমে খেলো। এগুলো শুনে আশিয়া দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সমস্ত টিমের ক্যাপ্টেনরা তারা পিছনে দৌড়াতে শুরু করে এবং আশিয়া এত স্পিডে দৌড়ে যায় যে তারা আশিয়াকে ধরতেই পারে না। আশিয়া বাহিরে এসে যখন এখানে লুকায় তখন সামনে ইজুমিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়, আর বলে এই ছেলেটা আসলেই অনেক আজব, সে যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়ে। আশিয়া ধীরে ধীরে তার কাছে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সে তাকে কিস করবে, কিন্তু তখনই আশিয়ার পিছনে যারা আসছিল তাদের চিৎকার শুনে ইজুমি ঘুম থেকে উঠে পড়ে। আশিয়া অনেক লজ্জা পেয়ে যায় আর ভাবতে থাকে, আমি এখন এটা কি করতে যাচ্ছিলাম। তখন এই ছেলেটা ইজুমিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই নতুন ছেলেকে এখানে দেখেছো? আশিয়াকে লুকিয়ে থাকতে দেখে ইজুমি কিছু একটা বুঝতে পারে আর ওই ছেলেটাকে বলে, হ্যাঁ সে ওই বিল্ডিং এর ভিতরে চলে গিয়েছে। তখন ইজুমি এই পাশে তাকিয়ে আশিয়াকে আর দেখতে পায় না। তারপরে সন্ধ্যাবেলা আমরা দেখি আশিয়া মনে মনে বলছিল, আমি ওই সময় ইজুমির সামনে থেকে চলে এসেছিলাম কারণ তখন আমি তার চোখে চোখ রাখতে পারছিলাম না। তখন নাকাটসু এসে আশিয়াকে তার সাথে খেলার জন্য ইনভাইট করে। আশিয়া বলে, আমি খেলতে চাই না, তুমি আমার সাথে এই কম্পিটিশন কেন করতে চাচ্ছ? নাকাটসু বলে, তোমাকে খেলতেই হবে, কারণ একজন পুরুষ কখনোই কোনো কম্পিটিশন থেকে পালিয়ে বেড়ায় না। আশিয়া নাকাটসুর সাথে খেলতে শুরু করে। তখন ইজুমি ইউজিরোকে নিয়ে সেখান থেকেই যাচ্ছিল। ইজুমি দেখতে পায় এরা দুইজন এখানে ফুটবল খেলছে। খেলার সময় নাকাটসু ভুলবশত আশিয়াকে একটা আঘাত করে, যার জন্য সে অজ্ঞান হয়ে যায়। ইজুমি এসে বলে, তুমি দৌড়ে গিয়ে আমাদের ডাক্তার উমেদাকে খুঁজে বের করো, আমি আশিয়াকে ক্লিনিকে নিয়ে যাচ্ছি। নাকাটসু চলে গেলে ইজুমি যখন আশিয়াকে কোলে ওঠায় তখন সে অনুভব করে একটা ছেলের তুলনায় আশিয়ার ওজন অনেকটাই কম। পরের দৃশ্যে আমরা দেখি চিকিৎসার পরে যখন আশিয়ার জ্ঞান ফিরে আসে তখন ডাক্তার উমেদা তাদেরকে ক্লিনিক থেকে বের করে দেয় আর আশিয়ার কাছে এসে বলে, তুমি যদি এখন সুস্থ হয়ে গিয়ে থাকো তাহলে আমাকে একটা কথা বলো, তোমার মতো একটা মেয়ে আমাদের বয়েজ স্কুলে কি করছে? ডাক্তার উমেদার এই প্রশ্নের সাথে প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার এপিসোডের শুরুতে আমরা আশিয়াকে তারা দাদির সাথে বসে থাকতে দেখি। সে যখন তার দাদির সাথে বসে গল্প করছিল তখনই সে টিভিতে প্রথমবার ইজুমিকে দেখেছিল এবং সে টিভিতেই প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেলেছিল। ব্যাকগ্রাউন্ডে তার ভয়েস বলে, ওই দিন আমি প্রথমবার এরকম এত সুন্দর একটা জিনিসকে হাই জাম্প করতে দেখেছিলাম। ইন্ট্রো শেষ হলে আমরা দেখি আশিয়া ডাক্তার ওমেদার এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছিল না। তখন সেখানে ইজুমি এসে বলে, আমি তোমার ব্যাগ নিয়ে এসেছি, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আশিয়া যখন ইজুমির সাথে চলে যাচ্ছিল তখন ওমেদা বলে, তোমার সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকব। সন্ধ্যাবেলা তারা দুইজন যখন হোস্টেলে ফিরে যাচ্ছিল তখন আশিয়া মনে মনে শুধু ডাক্তার ওমেদার ওই প্রশ্নগুলোর কথাই ভাবছিল আর ধীরে ধীরে তার টেনশন বেড়ে যাচ্ছিল। সে ভাবছিল, আমার সত্যিটা ডাক্তার ওমেদা জেনে গিয়েছে, এখন আমাকে খুব শীঘ্রই একটা পরিকল্পনা করতে হবে আর ততক্ষণ পর্যন্ত যতটুকু সম্ভব আমার ওমেদার কাছ থেকে দূরে থাকতে হবে। সে এই
কথাগুলো ভাবতে ভাবতে অন্য একটা রাস্তায় চলে যাচ্ছিল। ইজুমি বলে, তুমি কোথায় যাচ্ছ? আশিয়া হেসে বলে, আমি আসলে কিছু একটা চিন্তা করছিলাম। তখন সে ভাবে, একটু আগে আমি যখন গ্রাউন্ডে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন হয়তো ইজুমি আমাকে কোলে উঠিয়েছিল। ইজুমি তাকে কোলে উঠিয়েছিল এটা চিন্তা করে সে অনেকটা লজ্জা পেতে থাকে। যাই হোক, তারপর তারা হোস্টেলে ফিরে আসলে নাকাতসু আশিয়ার কাছে অন্তর থেকে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, ওই সময় আমার সাবধানে খেলা উচিত ছিল। আশিয়া বলে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। নাকাতসু এটা শুনে আরো জোরে কান্না করে বলে, তুমি অনেক ভালো একটা ছেলে। আমি ভাবতেই পারছি না আমি তোমার মতো একজন ভালো মানুষের সাথে এরকম ব্যবহার করেছি। তারপর আশিয়া তার রুমে আসলে দেখতে পায় ইজুমি ঘুমিয়ে গিয়েছে। আশিয়া মনে মনে বলে, এই ছেলেটা যখন তখন যে কোনো সময় ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখি ইজুমি আসলে ঘুমায়নি, সে জাগ্রত ছিল। ইজুমি মনে মনে ভাবছিল, আমি যখন আশিয়াকে কোলে উঠিয়েছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আশিয়া একটা মেয়ে, কিন্তু সে এইসব কিছু কেন করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরের দিন সকালে ইজুমি আশিয়ার আগেই স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যায়। আশিয়া যখন কিছুক্ষণ পরে বের হয় তখন নাকাতসু তার সাথেই যেতে শুরু করে। তারা স্কুলে পৌঁছালে দেখতে পায় একটা ছেলে আশিয়া ও ইজুমির এরকম একটা ছবি তুলে এখানে লাগিয়ে দিয়েছে। নাকাতসু বলে, এই কাজটা নিশ্চয়ই নিয়নবাসী করেছে। তখন ইজুমি সেখানে এসে ওই ছবিটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। আশিয়া ক্লাসে এসে দেখতে পায় ইজুমি নিয়নবাসী নামক ওই ছেলেটাকে বলছে, যদি এর পরের বার এরকম কিছু করো তাহলে এর পরিণাম অনেক ভয়াবহ হবে। এটা বলে ইজুমি তার বেঞ্চে চলে যায়। তখন আশিয়াও সামনে এগিয়ে নিয়নবাসীকে একটা ঘুষি মারে আর বলে, এর পরের বার এরকম কিছু করলে আমি তোমার মুখ ভেঙে দেব। আশিয়া ঘুষি মেরে যখন ক্লাসের বাহিরে আসে তখন তার সাথে উমেদার দেখা হয়ে যায়। উমেদা বলে, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। এটা বলে উমেদা চলে যায়। তারপরে আমরা দেখি ইজুমি আশিয়াকে ইগনোর করতে শুরু করেছে। স্কুল ছুটির পর বাড়িতে আসার সময় আশিয়ার মন খারাপ দেখে নাকাতসু জিজ্ঞাসা করে, কি হয়েছে? আশিয়া বলে, আসলে ইজুমি আমাকে ইগনোর করতে শুরু করেছে। নাকাতসু বলে, আজকে সকালে যেই ছবির ঘটনা ঘটেছে ওইটার জন্য নাকি? আশিয়া বলে, হয়তো। তখন আশিয়ার এরকম একটা চেহারা দেখে নাকাতসুর মনটা অনেক জোরে জোরে ধুপ ধুপ করতে শুরু করে। নাকাতসু বলে, যখন কোনো মেয়ে আমার আশেপাশে থাকে তখন আমার এরকম অনুভূতি হয়। তখন আশিয়ার সামনে ইজুমিকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে আর নাকাতসুকে এভাবে ধরে অন্যদিকে নিয়ে যায়। নাকাতসু মনে মনে বলে, আমি বুঝতেই পারছি না আমার সাথে কি হচ্ছে। তারপরে আমরা দেখি আশিয়া তাদের কথা শোনার জন্য ইউজিরোকে সাথে করে সেখানে নিয়ে আসে আর এখানে বসে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। মেয়েটার নাম হচ্ছে রিকা। সে ইজুমিকে বলে, আমি চাই তুমি আবারও হাই জাম্প শুরু করে দাও। ইজুমি বলে, আমি হাই জাম্প করতে করতে এখন অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। রিকা বলে, না, আমি জানি তুমি এখনো হাই জাম্প অনেক পছন্দ করো, আর ওই দিন আমাকে বিপদের হাত থেকে বাঁচানোর সময় তোমার ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অ্যাক্সিডেন্টের কারণেই তুমি হাই জাম্প করা ছেড়ে দিয়েছো। তুমি আবারও চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে। ইজুমি বলে, আমার পা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে, এটার সাথে হাই জাম্পের কোনো সম্পর্ক নেই। হাই জাম্প ছেড়ে দেওয়াটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত ছিল। তখন ইউজিরো আশিয়াকে টেনে তাদের সামনে নিয়ে আসে। আশিয়া অনেক লজ্জা পেয়ে ইউজিরোকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। বিকেলবেলা আমরা আশিয়াকে একটা পার্কে বসে থাকতে দেখি। সে এখানে বসে বসে ইজুমির কথাই ভাবছিল যে ওই মেয়েটা কি ইজুমির গার্লফ্রেন্ড নাকি। আর আমি তো ইজুমির অ্যাক্সিডেন্টের বিষয়ে কিছুই জানতাম না, আমি ইজুমির সম্পর্কে সবকিছু জানতে চাই। তখনই সেখানে ইজুমি চলে আসে আর বলে, তুমি দুপুর থেকে এই পর্যন্ত পার্কে কি করছো? দেরি করে পৌঁছালে ডিনার শেষ হয়ে যাবে। তারপর তারা একসাথে হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আশিয়া আমতা আমতা করে জিজ্ঞাসা করে, ওই মেয়েটার সাথে যে তুমি কথা বলছিলে ওই মেয়েটা তো অনেক কিউট, সে কি তোমার কোনো কাজিন নাকি? ইজুমি বলে, না, ও আমার ছোটবেলার বন্ধু। কিছুক্ষণ পর তারা আরো একটু সামনে গেলে আশিয়া বলে, নাকাতসু বলেছিল যে ইউজিরো কোনো ছেলেকে পছন্দ করে না, কিন্তু সে তো তোমাকে অনেক পছন্দ করে। ইজুমি বলে, হ্যাঁ, কারণ ইউজিরোকে সবার প্রথম আমি খুঁজে পেয়েছিলাম। এটা মোটামুটি 6 মাস আগের কথা। তখন আমি এই হোস্টেলে প্রথমবার এসেছিলাম। সেই সময় অ্যানিমেল শেল্টার এই প্রাণীটাকে বিক্রি করতে চেয়েছিল। দুইজন ব্যক্তি জোর করে ইউজিরোকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ইউজিরো কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তাই আমি ইউজিরোকে আমার কাছে রেখে দেই আর হোস্টেল থেকেও এটার জন্য পারমিশন নিয়ে নেই। আমি শুনেছিলাম যে ইউজিরো একজন মহিলা ও তার মেয়ের সাথে তাদের বাড়িতেই থাকতো, কিন্তু ওই মহিলার নতুন হাজবেন্ড কুকুরকে একদম
একদমই পছন্দ করত না। ওই মহিলা কোনো কিছুই বুঝতে না পেরে এই কুকুরটাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকে ইউজিরো সব ছেলেদেরকে অপছন্দ করতে শুরু করে, শুধু আমাকে আর হোস্টেলের বাকি সবাইকে ছাড়া। আশিয়া মনে মনে ভাবে, আমি ভাবতেও পারিনি যে ইজুমি এত ভালো একটা ছেলে। যাই হোক, তারা যখন হোস্টেলে ফিরে আসছিল তখন আশিয়া জিজ্ঞাসা করে, তুমি সকাল থেকে আমাকে ইগনোর কেন করছিলে? ইজুমি বলতে নিয়েছিল যে আমি জেনে গিয়েছি যে তুমি একটা মেয়ে, আমি জানি যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এই কথাগুলো সে বলার আগেই নিজেকে আটকে ফেলে। তখন পিছন থেকে একটা গাড়ি অনেক দ্রুত গতিতে আসছিল, সেজন্য ইজুমি আশিয়াকে এভাবে বাঁচিয়ে নেয়। ইজুমি এত কাছে চলে আসার কারণে আশিয়া প্রচন্ড লজ্জা পেয়ে যায়। তারপর তারা আবারও হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তখন আশিয়া মনে মনে ভাবতে থাকে, আমি ইজুমির থেকে দূরে যেতে চাই না, আমি ইজুমির কাছেই থাকতে চাই। আশিয়া ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নেয় সে ডাক্তার উমেদাকে সব সত্যি কথা বলে দেবে। পরের দৃশ্যে আমরা আশিয়াকে উমেদার কাছে দেখতে পাই, আর এখান থেকে দৃশ্য আবারও পরিবর্তন হয়। আশিয়া যখন স্কুল থেকে বের হয় তখন তার সাথে ওই মেয়েটার দেখা হয়ে যায়। মেয়েটা তার কাছে এসে বলে, আমার নাম হচ্ছে রিকা ইয়ামাশিমা, আমি আর ইজুমি ছোটবেলার বন্ধু। আশিয়া বলে, তার মানে তোমরা রিলেশনশিপে নেই? মানে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে দেখে অনেক কাছের কেউ মনে হচ্ছিল। রিকা বলে, এরকম কিছু না, আমরা শুধু ছোটবেলার বন্ধু, জাস্ট এইটুকুই। রিকার সাথে কথা বলে আশিয়া বুঝতে পারে রিকাও তার মতোই ইজুমিকে অনেক পছন্দ করে। তারপর রাতের বেলা হোস্টেলে খাওয়া দাওয়া করার সময় আশিয়া ইজুমিকে বলে, আজকে আমার রিকার সাথে দেখা হয়েছিল, আর সে তোমাকে এই কথাটা বলতে বলেছিল। সে আগামীকালকে স্কুলের পরে তোমার জন্য পার্কে অপেক্ষা করবে। ইজুমি বলে, বাদ দাও এগুলো। আশিয়া বলে, তোমার রিকার সাথে দেখা করতে যাওয়া উচিত, রিকাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল, তাই তোমার রিকার সাথে দেখা করে তার সাথে ভালোভাবে কথা বলা উচিত। ইজুমি বলে, সবাই আমাকে নিয়ে চিন্তা করে, এটা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি। এটা বলে সে উঠে চলে যায়। তখন ডিনার করার জন্য নাকাটসু আশিয়ার সামনে এসে বসে। আশিয়া নাকাটসুর কাছে তার পছন্দের একটা ড্রিঙ্ক দেখে সেটা অল্প একটু পান করে আর সেখান থেকে চলে যায়। নাকাটসু ওই বোতলের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এটার সাথে আশিয়ার ঠোঁটের টাচ লেগেছে, তার মানে আমি এখন এটা পান করলে তার সাথে আমার ইনডাইরেক্টলি কিস হয়ে যাবে। তখন সেখানে তার অন্য একটা ফ্রেন্ড এসে ওই জুসটা সেও একটু পান করে, আর এটা দেখে নাকাটসু তার ওই ফ্রেন্ডের উপর প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। আর পরের মুহূর্তে সে ভাবতে থাকে, আমি এটা কি করছিলাম, আমার সাথে এগুলো কেন হচ্ছে, আমি কি ভাবছিলাম, আমার সাথে কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, পরের দিন স্কুল ছুটি হলে আশিয়া যখন বাড়িতে ফিরে আসছিল তখন সে এখানে ইজুমিকে হাই জাম্পের ওই ময়দানের দিকে তাকিয়ে থাকতে দেখে। আশিয়া তার কাছে গেলে ইজুমি বলে, আমি রিকার সাথে দেখা করতে গিয়েছিলাম। আশিয়া বলে, ঠিক আছে, চলো এখন আমাদের হোস্টেলে ফিরে যাওয়া উচিত। ব্যাকগ্রাউন্ডে আশিয়ার ভয়েস বলে, আমি এখন বুঝতে পেরেছি যে ইজুমি হাই জাম্প করাকে ঘৃণা করে না। তখন আমরা সেখানে রিকাকেও এখানে দাঁড়িয়ে থাকতে দেখি। তারপর হোস্টেলে ফিরে আসার পর তারা দুইজন নিজের নিজের মতো করে ফ্রেশ হয়ে নেয়। তখন আমরা দেখতে পাই ওই সময় আশিয়া ডাক্তার উমেদাকে এখানে কেন এসেছে এই কথাটা বলতে এসেছিল। আশিয়া বলছিল, আমি এখানে এজন্যই এসেছি কারণ এই স্কুলে একজন হাই জাম্পার রয়েছে যাকে আমি অনেক পছন্দ করি। আমার মনে হচ্ছিল আমি ধীরে ধীরে তার আরো কাছে চলে যাচ্ছি। এক পর্যায়ে আমার তার সাথে দেখা করার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। আমি তাকে সত্যিকার অর্থে দেখতে চেয়েছিলাম। ইজুমি বলে সে হাই জাম্প করা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি চাই আমরা দুইজন একদিন একসাথে হাই জাম্প করব। উমেদা জিজ্ঞাসা করে, তাহলে তোমার এখন আগে কি প্ল্যান রয়েছে? ইজুমি তো হাই জাম্প করা একেবারেই ছেড়ে দিয়েছে, তাই তোমার এখানে থাকার আর কোনো মানে নেই, সেজন্য তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আশিয়া বলে, না, আমি জানি আমরা দুইজন এখন একসাথে হাই জাম্প করতে পারবো না, কিন্তু তার সাথে দেখা হওয়ার পরে আমি তার বিষয়ে আরো ভালোভাবে জানতে চাই, তাই আমি এখান থেকে এই জন্মে তো কোনোভাবেই যাব না। আমি এখানে আমার মনে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আর ওই উদ্দেশ্য আমি এখন অবশ্যই পূরণ করব। আপনি যত ইচ্ছা তত আমাকে বিরক্ত করুন, কিন্তু আমি কোনোভাবেই এখান থেকে যাব না। উমেদা বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে কোনো রকম সমস্যায় ফেলোনি, তাই তুমি যাই করো না কেন এতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে কিছুই বলবো না। আশিয়া ডাক্তার উমেদাকে এভাবে জড়িয়ে ধরে। উমেদা বলে, আমাকে ছেড়ে দাও, আমি এমনিতেই মেয়েদেরকে নিয়ে অনেক সমস্যায় রয়েছি। আশিয়া জিজ্ঞাসা করে, কিন্তু আমি যে একটা মেয়ে এটা আপনি কিভাবে জানলেন? উমেদা বলে, তোমার কি মনে হয় তুমি একজন ডাক্তারকে এত সহজেই বোকা বানিয়ে দেবে? তবে আমি তোমাকে বলে দিতে চাই আমি একটা গে। এটা শুনে আশিয়া অনেক অবাক হয়ে যায়।
দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি ইজুমি তার ঘড়িটা গোসলের সময় ওয়াশরুমে ফেলে এসেছিল। সে যখন ঘড়িটা নেওয়ার জন্য ওয়াশরুমে আসে তখন আশিয়াকে গোসল করতে দেখতে পায় আর বলে, তুমি কি আমার ঘড়িটা আমাকে দিতে পারবে? আশিয়া ঘড়িটা এভাবে দিয়ে দিলে ইজুমি ভাবতে থাকে এটা খুবই আজব ছিল, ও ঠিকমতো পর্দা লাগায়নি কেন। মাঝে মধ্যে মেয়েদের এই কাজকর্ম আমি কোনোভাবেই বুঝতে পারি না। গোসল শেষ হলে আশিয়া রুমে এসে মনে মনে বলে, ইজুমি আমাকে ভালোভাবে দেখতে পারেনি, তাই কোনো সমস্যা নেই। আশিয়া তার বেডে যাওয়ার সময় দেখতে পায় ইজুমি এখানে বই পড়ছে। তখন ইজুমি তার হাতের ওই ঘড়িটার দিকে তাকায় আর আশিয়া ঘুমানোর প্রস্তুতি নিয়ে মনে মনে বলে, যত যাই হয়ে যাক আমি এই স্কুল ছেড়ে কোনোভাবেই কোনোদিনই কোথাও যাব না। আশিয়ার এই কথার সাথে দ্বিতীয় নাম্বার এপিসোড এখানেই শেষ হয়ে যায়।